ইতিহাসের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আগের দিন আমাদের ইতিহাসের প্রথম ক্লাস আমরা করেছি। যেটা করেছি সেটা হলো আর্লিয়ার মেডিভেল মানে 712 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল আক্রমণকারীরা ভারতবর্ষে আক্রমণ করেছে এবং এখান থেকে অনেক সোনা লুট করে নিয়ে তাদের নিজেদের দেশে নিয়ে চলে গেছে। আজকে আমরা করব দিল্লি সাম্রাজ্য। দিল্লি সাম্রাজ্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটাকে আমরা বলতে পারি দিল্লি ডায়নাস্টি বা দিল্লি সালতানাত, তাই তো? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা সময়কাল হচ্ছে 1206 থেকে 1526। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ দিল্লি সাম্রাজ্য থেকে প্রচুর কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে। দিল্লি সাম্রাজ্যের মধ্যে আমরা সাধারণত 5টি বংশ নিয়ে আলোচনা করব, যেগুলো পরপর লিখে নিলে প্রথমটা হচ্ছে স্লেভ ডাইনাস্টি বা বলতে পারি আমি দাস বংশ, যার সময়কাল হচ্ছে কি 1206 থেকে 1290। ঠিক আছে, দ্বিতীয় বংশটি হলো, আচ্ছা, দাস বংশ মোটামুটি 84 বছর রাজত্ব করেছিল। এবার দেখো, দ্বিতীয় বংশ হচ্ছে খিলজি বংশ। খিলজি বংশ, যেটার সময়কাল হচ্ছে কি 1290 থেকে 1320। 1290 থেকে 1320, এটার সময়কাল মোটামুটি 30 বছর। তৃতীয় যে বংশ এসেছিল সেটার নাম হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশ, যেটার সময়কাল 1320 থেকে 1414। 1320 থেকে 1414, এটা মোটামুটি 94 বছর রাজত্ব করেছিল। ঠিক আছে, এবার চতুর্থ বংশ হলো সৈয়দ বংশ। সৈয়দ বংশ, সাইয়াদ বংশ। ঠিক আছে, যেটা মোটামুটি 1414 থেকে 1450, মানে মোটামুটি বলতে পারি 36 বছর রাজত্ব করেছিল। এবং লাস্ট 5 নম্বর বংশ হলো লোদি বংশ। কি বংশ? লোদি বংশ, যার সময়কাল হলো 1451 থেকে 1526। এটা মোটামুটি রাজত্ব করেছিল 75 বছর। এবার দেখো, এই 5টি বংশের মধ্যে প্রথম চারটি বংশ মানে স্লেভ থেকে সৈয়দ, এই 4টি বংশ এরা কিন্তু ছিল তুর্কি। আর লাস্ট মানে লোদি বংশ ছিল আফগান বংশ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন এসে যায় যে প্রথম আফগান বংশ কোনটি? না, লোদি বংশ হচ্ছে প্রথম আফগান, আর দ্বিতীয় হচ্ছে সুরি বংশ। তাহলে প্রথম আফগান বংশ হচ্ছে লোদি এবং দ্বিতীয় আফগান বংশ হচ্ছে সুরি বংশ। এখান থেকে একটা প্রশ্ন আসে যে দিল্লি সাম্রাজ্যের কোন বংশ সব থেকে বেশি দিন রাজত্ব করেছে? সেটা হচ্ছে তুগলক বংশ, 94 বছর। আর দিল্লি সাম্রাজ্যের সব থেকে কম দিন রাজত্ব করেছে কোন বংশ? সেটা হচ্ছে খিলজি বংশ, সেটা হচ্ছে 30 বছর। ঠিক আছে, এবার দেখো, এই 5টা বংশ মনে রাখার একটা সহজ নিয়ম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে জিকে তো সহজ লাগে। জি থেকে গুলাম বা দাস বংশ, কে থেকে খিলজি, তো থেকে তুগলক, সহজ থেকে সৈয়দ, আর লাগে থেকে লোদি। এইভাবে তুমি এই 5টা বংশ পরপর মনে রাখতে পারবে, জিকে তো সহজ লাগে। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটি ডায়নাস্টি এক এক করে দেখে নেব। যেমন আজকের আমরা দেখব স্লেভ ডায়নাস্টি। স্লেভ ডায়নাস্টি থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় আমাদের কাজ হচ্ছে আজকে সেগুলো সবগুলোকে কভার করা। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা দেখব স্লেভ ডায়নাস্টি বা দাস বংশ। তাহলে একটু পেনটা সিলেক্ট করে নি, লিখি দাস বংশ বা স্লেভ ডায়নাস্টি। স্লেভ ডায়নাস্টি। ঠিক আছে, দেখো, এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা প্রথমে দেখে নেব। আচ্ছা, দাস বংশের সময়কাল কত ছিল? 1206 থেকে 1290, এটাও পাশে লিখে নিলাম, 1206 থেকে 1290। এবারে আমরা পরপর দাস বংশ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা দেখে নেব। সবচেয়ে প্রথমে জানতে হবে দাস বংশের প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডার। প্রতিষ্ঠাতা কে ছিল? ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার ছিল কুতুবউদ্দিন আইবক। ইনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবক, ইনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ইলতুৎমিশ, ইনি ছিলেন প্রতিষ্ঠাতা। এবার দেখো, এনার টাইটেল
এই যে কুতুবুদ্দিন আইবকের টাইটেল, কি টাইটেল ছিল, মানে কি পদবি ছিল? একটা ছিল লাখ বক্স। লাখ বক্স, লাখ বক্স মানে ইনি মানে প্রচুর দান ধ্যান করতেন, ঠিক আছে, ওই জন্য লোকজন দ্বারা লাখ বক্স দেওয়া হয়েছিল। আরেকটা ছিল মালিক, মালিক, এবং আরেকটা ছিল সিপা সালার, সিপা সালার, ঠিক আছে। লাখ বক্স টাইটেলটা মানে প্রজারা দিয়েছিল, এবং মালিক আর সিপাশালা এই টাইটেল দুটো উনি নিজেই অ্যাডপ্ট করেছিল। তার কারণ মালিক আর সিপাশালা তুর্কি ভাষাতে এটাকে বলা হয় দাস, ঠিক আছে। এবার দেখে নেবো ওয়ার্ক আর এস্টাবলিশমেন্ট। ওয়ার্ক আর এস্টাবলিশমেন্ট মানে কি কাজ করেছিল, ওয়ার্ক আর এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, মানে ওনার সময় কি কাজ হয়েছিল বা উনি কি কাজ করেছিল, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সাধারণত মোট দুটো কাজ উনি করেছিলেন, এটা একটু চেঞ্জ করে দেখাই। দেখো, প্রথমটা ছিল আমরা সবাই জানি, সেটা হচ্ছে কুতুব মিনার, সেটা হচ্ছে কুতুব মিনার। কোথায় ছিল না দিল্লিতে, কোথায় ছিল না দিল্লিতে, তাই তো। আচ্ছা, কার স্মৃতিতে তৈরি না কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে এই কুতুব মিনার তৈরি করা হয়েছিল। আরেকটা ছিল আড়াই আড়াই বা আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া। এটা কোথায় ছিল? এটা ছিল আজমিরে, এটা ছিল আজমিরে। এটা কার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল মইনুদ্দিন চিশতি, ঠিক আছে। এই বখতিয়ার কাকির সাথেই একজন এসেছিল, ইনিও একজন সন্ত বা সাধু ছিলেন, এনার স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। আড়াই দিন কা ঝোপড়া, এটার নাম আড়াই দিন কা ঝোপড়া কেন বলা হতো? তার কারণ আজমিরের এখানে একটা জৈন ধর্মাবলম্বী একটা স্থান ছিল, যেটাকে মাত্র আড়াই দিনের মধ্যে পুরো ধ্বংস করে দিয়ে মুসলিম ধর্মের একটা কিছু তৈরি করেছিল, ঠিক আছে, ওই জন্য এটার নাম ছিল আড়াই দিন কা ঝোপড়া, ঠিক আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে কে ঘোড়া চড়তে গিয়ে মারা গিয়েছিল, বা কে পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিল, ঠিক আছে, একটা কোশ্চেন হয়, সেটা লিখে নাও। চৌগান খেলতে গিয়ে কে মারা গিয়েছিল সেটা একটু লিখে নাও। চৌগান খেলতে গিয়ে মারা গিয়েছিল এই কুতুবুদ্দিন আইবক, এই কুতুবুদ্দিন আইবক। তাহলে চৌগান খেলতে গিয়ে কে মারা গেল? কুতুবুদ্দিন আইবক। এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেটা হচ্ছে এই চৌগান খেলাটা কারা ভারতে প্রথম ইন্ট্রোডিউস করেছিল, সেটা লিখে নাও পয়েন্ট করে। এই চৌগান খেলাটি কারা ভারতে প্রথম ইন্ট্রোডিউস করেছিল? তাহলে দেখো, কুতুবুদ্দিন আইবক এই চৌগান খেলতে গিয়ে মারা যাচ্ছে, মানে ইনি প্রথম চৌগানটা এনেছিল। তাহলে ইনি কোথাকার লোক ছিল? ইনি তো তুর্কি ছিল, তাই না, প্রথম ইনি, তো ইনি তুর্কি ছিল। তার মানে সেই চৌগান খেলাটা কারা ইন্ট্রোডিউস করেছিল? তাহলে লেখো চৌগান ইন্ট্রোডিউস 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 বাই তুর্কি, মানে তুর্কিরাই প্রথম এটা ইন্ট্রোডিউস করেছিল, বাই তুর্কি। দেখো, আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, এবারে ভেবে দেখো, মুসলিমরা ভারতবর্ষে চলে এসেছে, তার মানে নিশ্চয়ই মসজিদ তৈরি হবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হয় যে ভারতের প্রথম মসজিদ, ভারতের প্রথম মসজিদ, তাহলে লেখো প্রথম মস্কিউ বা মসজিদ ভারতের, সেটার নাম হচ্ছে মস্কিউ বা মসজিদ, সেটার নাম হচ্ছে কুয়াত উল ইসলাম, কুয়াত উল ইসলাম, উল ইসলাম, ইসলাম, কুয়াতুল ইসলাম, ঠিক আছে, কুয়াতুল ইসলাম। আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবকের সমাধি, কুতুবুদ্দিন আইবকের সমাধি, এটা উপরে পয়েন্ট করে লিখে নাও সমাধি বলে। কুতুবুদ্দিন আইবক যখন মারা গিয়েছিল তখন ওনার সমাধি দেয়া হয়েছিল লাহোরে, সমাধি দেয়া হয়েছিল লাহোরে, ঠিক আছে, লাহোরে। আচ্ছা, এবার একটু বলে নিই, এই কুতুবুদ্দিন আইবক কিন্তু ওনার যে ক্যাপিটাল, এটা কিন্তু লাহোরে করেছিল, ঠিক আছে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ঠিক কথা উনি, কিন্তু উনি কিন্তু ওনার ক্যাপিটাল দিল্লি করেনি, ওনার ক্যাপিটাল কিন্তু লাহোরে ছিল। দিল্লি ক্যাপিটাল কিন্তু ইলতুৎমিশ করেছিল, ওই জন্য ইলতুৎমিশকে দিল্লি ডাইনাস্টির প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়, ঠিক আছে। এবারে আমরা দেখব ইলতুৎমিশ সম্পর্কে, এবারে আমরা দেখব ইলতুৎমিশ সম্পর্কে।
ইলতুৎমিশের সময়কালটা ব্র্যাকেটে লিখে নাও 1211 থেকে 1235, 1211 থেকে 1235। এবার ইলতুৎমিশ সম্পর্কে যে পয়েন্টগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে, দেখো প্রথমেই বলে দিয়েছি যে দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ইলতুৎমিশ। তাহলে লেখো রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত, রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। তাহলে দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে না ইলতুৎমিশ, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ইলতুৎমিশ। নেক্সট পয়েন্ট ইলতুৎমিশ সম্পর্কে দেখো, ইলতুৎমিশ তার বড় ছেলের স্মৃতির উদ্দেশ্যে দিল্লিতে সুলতানগড়ি বলে একটি শহর নির্মাণ করেছিল। কি? সুলতানগড়ি বা সুলতানগড়ি শহর নির্মাণ করেছিলেন, নির্মাণ করেছিলেন। এটা কত সালে? এটা হচ্ছে গিয়ে করেন, এটা হচ্ছে গিয়ে 1233 সালে। নেক্সট পয়েন্ট দেখো, প্রথম জমি মাপার একটা একক এটা কিন্তু ইলতুৎমিশই করেছিল। তাহলে লেখো ফার্স্ট ল্যান্ড মেজারমেন্ট ইউনিট, ল্যান্ড মেজারমেন্ট 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 ইউনিট, যেটার নাম ছিল ইকতা সিস্টেম, যেটার নাম ছিল ইকতা সিস্টেম, ঠিক আছে। এই ইকতা সিস্টেম, ইকতা লিখে নি, ইকতা সিস্টেম, ঠিক আছে। এই ইকতা সিস্টেমটা কিন্তু জমি মাপার একক। এখন যেমন আমরা কাটাতে বিঘাতে মাপি না, তখন এই ইকতা সিস্টেম বলে এটা ছিল। আচ্ছা নেক্সট পয়েন্ট, কয়েন। কয়েন ইনি মোট দুটো মানে দুই ধরনের কয়েন ওনার সময় তৈরি করেছিলেন। একটা ছিল টঙ্কা আর একটা ছিল জিতল, একটা ছিল টঙ্কা আর একটা ছিল জিতল, টঙ্কা আর জিতল। টঙ্কা ছিল সিলভার কয়েন, টঙ্কাটা ছিল সিলভার মানে রূপোর, আর জিতলটা ছিল কপার বা তামার মুদ্রা। একটা ছিল রূপোর মুদ্রা আর একটা ছিল তামার মুদ্রা, ঠিক আছে। এনার সময় এই দু ধরনের মুদ্রা ইনি তৈরি করেছেন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই টঙ্কা আর জিতল, ঠিক আছে, টঙ্কা আর জিতল এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট পয়েন্ট 40 চক্র, 40 চক্র। 40 চক্র বলে একটা 40 জনের গ্রুপ ছিল, যেটার কাজ ছিল অ্যাকচুয়ালি রাজাকে প্রোটেক্ট করা, এই রাজাকে প্রোটেক্ট করা। তাহলে 40 চক্র কে নির্মাণ করেছিল? ইলতুৎমিশ, ইলতুৎমিশ। চলো নেক্সট পয়েন্ট দেখো, উজ্জয়িনীর মহাকাল মন্দির কে ধ্বংস করেছিল? উজ্জয়িনীর মহাকাল মন্দির কে ধ্বংস করেছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের পিএসসিতে ডব্লিউবিসিএস এসে গেছে। উজ্জয়িনীর মহাকাল মন্দির কে ধ্বংস করেছিল? কে ধ্বংস করেছিল? না ইলতুৎমিশ। তাহলে লিখে নাও যে উজ্জয়িনীর মহাকাল মন্দির ধ্বংস করেছিল ইলতুৎমিশ, ঠিক আছে। উজ্জয়িনীর মহাকাল মন্দির ধ্বংস করেছিল ইলতুৎমিশ। খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 40 চক্র আর এই কয়েনটা, উজ্জয়িনীর মহাকাল মন্দির ধ্বংস করা, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, এনার সময় কিন্তু চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল। তাহলে সেটা লিখে নিই আমরা, এনার সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন। এনার সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল কত সালে? 1221 সালে। তাহলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে কত? 1221 এডি বা খ্রিস্টাব্দ, ঠিক আছে। চেঙ্গিস খান ভারত কবে আক্রমণ করেছিল? 1221, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট দেখো, ইলতুৎমিশ যখন পটল তোলে তখন এনার ওই মৃতদেহটা কোন পটলে রাখা হয়েছিল? আচ্ছা তার মানে সমাধি। লেখো সমাধি, এনার সমাধি কিন্তু কুতুব মিনারে, কুতুব মিনারে এনার সমাধি কিন্তু রাখা হয়েছিল কুতুব মিনারে, ঠিক আছে, কুতুব মিনারে। কারণ ইলতুৎমিশ কুতুব মিনারের কাজ শেষ করেছিল, কমপ্লিট করেছিল, সেই জন্য এনার সমাধি মনে রাখতে সুবিধার জন্য বললাম কুতুব মিনারেই কিন্তু রাখা হয়েছিল, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে নাও, ইলতুৎমিশের মৃত্যুর পরে কে সিংহাসনে বসেন? মৃত্যুর পরে মানে ইলতুৎমিশের মৃত্যুর পরে সিংহাসনে বসেন রুকনুদ্দিন ফিরোজ। কে সিংহাসনে বসেন? রুকনুদ্দিন ফিরোজ,
নুদ্দিন ফিরোজ, নুদ্দিন ফিরোজ, ঠিক আছে, নুদ্দিন ফিরোজ। ওকে, ইলতুৎমিশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে মুখস্থ করবে। তারপরে আমরা পড়বো রাজিয়া সুলতান সম্পর্কে, ঠিক আছে, রাজিয়া সুলতান বা সুলতানা, ঠিক আছে। সময়টা খুব ইম্পর্টেন্ট, টাইম পিরিয়ডটা লিখে নাও 1236 থেকে 1240, খুবই ইম্পর্টেন্ট এই টাইমটা। দেখো, রাজিয়া সুলতান থেকে একটা কোশ্চেন সবসময় এসে থাকে। আমরা সবাই জানি যে দিল্লি সাম্রাজ্যের প্রথম এবং শেষ মহিলা শাসক, তাই না? তো একই কোশ্চেন সবসময় আসবে, আমাদের সেটা জানার দরকার নেই, আমাদের নাম্বার নিয়ে কথা, তাই আমরা লিখে নেব ফার্স্ট অ্যান্ড লাস্ট মুসলিম ওমেন রুলার, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট মুসলিম ওমেন রুলার, ঠিক আছে। তাহলে প্রথম এবং শেষ মহিলা শাসক সেটা কিন্তু এই রাজিয়া সুলতান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, রাজিয়া সুলতানার অনেক মডার্ন চিন্তা ভাবনা ছিল। ইনি কিন্তু ওই মুসলিম ধর্মের মেয়েরা যে মুখে যে পর্দাটা দিয়ে রাখতো না সবসময় কালো একটা ওড়না টাইপের, এটা কিন্তু ইনি অ্যাডপ্ট করেননি। তাহলে আমি লিখে নেবো যে সি ডিড নট অ্যাকসেপ্ট পর্দা সিস্টেম। সে কিন্তু পর্দা সিস্টেমটা কিন্তু কোনোদিন মেনে নেয়নি, ঠিক আছে। ইনি কুবা আর কুলিয়াদ বলে দুটো সিস্টেম ছিল, এই দুটোকে মেনে নিয়েছিল, ঠিক আছে, কুবা আর কুলিয়াদ বলে, যাই হোক এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইনি কিন্তু পর্দা সিস্টেমটা কোনোদিন মেনে নেননি, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনার হাজবেন্ড, এনার স্বামী সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। হাজবেন্ড, রাজিয়া সুলতানের বা রাজিয়া সুলতানার স্বামীর নাম কে ছিল? দেখো, স্বামীর নাম ছিল আলতুনিয়া, যিনি ছিল ভাটিন্ডার রাজা। তাহলে লেখো ভাটিন্ডা কিং আলতুনিয়া, কি আলতুনিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাজিয়া সুলতানের স্বামীর নামটা কিন্তু জিজ্ঞাসা করে। আচ্ছা, নেক্সট এনার সম্পর্কে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি ইনি কিন্তু এনার সময় তিনটি কয়েন ইনি কিন্তু লঞ্চ করেছিল, ঠিক আছে, 3 কয়েন্স। এই 3টে কয়েনেই কিছু না কিছু লেখা ছিল, ঠিক আছে। যেমন প্রথম যে কয়েনটা লঞ্চ করেছিল সেখানে লেখা ছিল ইলতুৎমিশ কি বেটি, সেকেন্ডটাতে ছিল দিল্লি সালতানাত কি মহারানী, থার্ড কয়েনটাতে লেখা ছিল ন্যায় কি রানী। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও বলে দিলাম 3টে কয়েন ইনি লঞ্চ করেছিল, যে 3টে কয়েনেই 3 রকম জিনিস লেখা ছিল। একটা ছিল ইলতুৎমিশ কি বেটি, দিল্লি সালতানাত কা মহারানী, আর ন্যায় কি রানী, এই 3টে। আচ্ছা, তারপরে এনার সম্পর্কে সেরকম খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর আসে না। রাজিয়া সুলতানের পরে নাসিরউদ্দিন মুবারক শাহ 1246 থেকে 1245 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু সিংহাসনে ছিলেন, কিন্তু ইনি খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে এরপরে যে ইম্পর্টেন্ট সে হচ্ছে বলবন, বা গিয়াসউদ্দিন বলবন। এবারে আমরা গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে একটু জেনে নেব। গিয়াসউদ্দিন বলবন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ গিয়াসউদ্দিন বলবন থেকে খুব ভালো ভালো কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে নেব গিয়াসউদ্দিন বলবন। সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 1265 থেকে 1287, এটা একটু মনে রাখবে, তার কারণ এই সময় কিছু জিনিস হয়েছিল, তাহলে সালটা দিয়ে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। 1265 থেকে 1287। দেখো, এনার সময় কি কি সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নি পয়েন্ট টু পয়েন্ট। দেখো, সবচেয়ে প্রথমে জানবো এনার আসল নাম সম্পর্কে। গিয়াসউদ্দিন বলবনের কিন্তু আসল নাম গিয়াসউদ্দিন বলবন নয়, তাহলে আসল নাম কি ছিল? লেখো, রিয়েল নেম রিয়েল রিয়েল নেম আসল নাম ছিল উলুক খাঁ, আসল নাম ছিল উলুক খাঁ, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা অনেকবার চলে এসেছে। তাহলে গিয়াসউদ্দিন বলবনের আসল নাম ছিল উলুক খাঁ, ঠিক আছে। এবার দেখো, এই গিয়াসউদ্দিন বলবন কিন্তু ওই যে ইলতুৎমিশ 40 চক্র তৈরি করেছিল না, ওই 40 চক্রের মধ্যেই কিন্তুই ছিল, ঠিক আছে। এবারে উনি দেখলো যে 40 চক্র যদি থাকে তাহলে আবার আমাকে মেরে আবার কেউ আমার মতো আবার রাজা হতে পারে, ওই জন্য প্রথমেই ইনি 40 চক্রটাকে শেষ করে দেয়। তাই লিখে নাও 40 চক্র শেষ করে দেয় এই গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, নেক্সট
একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে ভারতবর্ষে কে পার্সিয়ান কালচার ইন্ট্রোডিউস করেছিল? পার্সিয়ান কালচার বা লিখে নাও ফার্স্ট রুলার হু হ্যাড ইন্ট্রোডিউস পার্সিয়ান কালচার। পার্সিয়ান কালচার, ঠিক আছে? ইন্ট্রোডিউস পার্সিয়ান কালচার, ঠিক আছে? পার্সিয়ান কালচার তাহলে কে ইন্ট্রোডিউস করেছিল? এই গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে? পার্সিয়ান কালচার ইন্ট্রোডিউস করেছিল গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে ইনি নৌরোজ ফেস্টিভ্যাল, নৌরোজ ফেস্টিভ্যাল, আমরা যেটা বলি না নবরাত্রি, ওরকম একটা জিনিস নৌরোজ ফেস্টিভ্যাল। তাহলে কে নৌরোজ ফেস্টিভ্যাল ইন্ট্রোডিউস করেছিল প্রথম? কে নৌরোজ ফেস্টিভ্যাল ইন্ট্রোডিউস করেছিল? সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে যে কে প্রথম নৌরোজ ফেস্টিভ্যাল ইন্ট্রোডিউস করেছিল। এবার দেখো, এই যে পার্সিয়ান কালচার ইন্ট্রোডিউস করলো, এই পার্সিয়ান কালচারের দুটো জিনিস ছিল, সেটা হচ্ছে সিজদা আর পাইবস। এই দুটো জিনিস কিন্তু গিয়াসউদ্দিন বলবন ইন্ট্রোডিউস করেছিল। এটা কিন্তু এই পার্সিয়ান কালচারেরই একটা রীতি বলতে পারি, ঠিক আছে? এই পার্সিয়ান কালচারের মধ্যেই ছিল। সিজদা আর পাইবস চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। এটা কি না, সিজদা হচ্ছে গিয়ে একটু বলে নিই। সিজদা হচ্ছে গিয়ে যখন রাজসভায় কেউ আসবে তখন একদম রাজার সামনে মাটিতে শুয়ে পড়ে একটা প্রণাম করতে হবে, এটা হচ্ছে সিজদা। আর পাইবাস হচ্ছে গিয়ে রাজার সাথে কথা বলার আগে রাজার পায়ে চুমু খেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পাইবাস, ঠিক আছে? তাহলে সিজদা আর পাইবাস জানা হয়ে গেল। এবারে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন ওয়ে, ঠিক আছে? মানে রক্ত এবং লৌহ নীতি, রক্ত এবং লৌহ নীতি। তাহলে কি হলো? ব্লাড অ্যান্ড আয়রন ওয়ে। এটা কিন্তু রক্ত এবং লৌহ নীতি কিন্তু ভারতে চালু করেছিল কিন্তু এই গিয়াসউদ্দিন বলবন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্লাড অ্যান্ড আয়রন ওয়ে, রক্ত এবং লৌহ নীতি, ঠিক আছে? এবার জানবো গিয়াসউদ্দিন বলবনের একটা বিখ্যাত উক্তি সম্পর্কে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিখ্যাত একটা উক্তি। উক্তিটি হচ্ছে দৈব শক্তি সম্ভূত রাজশক্তি। উক্তিটা হচ্ছে দৈব শক্তি সম্ভূত রাজশক্তি। ডাইরেক্ট এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে দৈব শক্তি সম্ভূত রাজশক্তি উক্তিটি কার? উক্তিটি হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের। তাহলে কি বললাম? দৈব শক্তি সম্ভূত রাজশক্তি উক্তিটি কার? উক্তিটি হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। দৈব শক্তি সম্ভূত রাজশক্তি উক্তিটি কার? গিয়াসউদ্দিন বলবন। তাহলে এগুলো বলবন থেকে মোটামুটি সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি। কালকের আমরা আলোচনা করব খিলজি বংশ সম্পর্কে। আজকের মোটামুটি দাস বংশ শেষ। খিলজি বংশের আগে একটুখানি জেনে নিই যে 1287 থেকে 1290 এই 3 বছর কিন্তু দুটো রাজা, দাস বংশেরই দুটো রাজা রাজত্ব করেছিল। একটা হচ্ছে কাইকুবাদ আর একটা হচ্ছে কায়ুমাস, ঠিক আছে? কায়ুমাস হচ্ছে দাস বংশের শেষ রাজা। কাইকুবাদ আর কায়ুমাস যখন সিংহাসনে বসেন ওই 3 বছরে অ্যাকচুয়ালি দাস বংশ ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে এই সময় কিন্তু মঙ্গলরা আক্রমণ করেছিল, ঠিক আছে? 1287 সালে মঙ্গল আক্রমণ করে, তারপর 87 থেকে 90 3 বছর খুব লুটপাট করে, তারপর আবার ফিরে যায়। এই সময় দাস বংশ ধ্বংস হয়ে যায়। তারপরে আসে খিলজি বংশ, তারপরে আছে খিলজি বংশ, ঠিক আছে? পরের দিন আমরা আলোচনা করব খিলজি বংশ নিয়ে। আজকের ক্লাসটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা যারা অফলাইনে পড়তে চাও তারা ডেসক্রিপশনে নাম্বারে কল করে যোগাযোগ করে নেবে। আমাদের স্ক্রিনেও নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে ফোন করে নেবে। আমাদের লক্ষ্মীকান্তপুর এবং বারুইপুর দুটো জায়গাতেই ব্রাঞ্চ আছে, ঠিক আছে? ফোন করে বাকি ডিটেলস তোমরা জেনে নিতে পারো। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।